এই মুহূর্তে শত শত শিক্ষার্থী বাইরে ছড়িয়ে পড়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল তাদের চেয়েও অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে মূলত এখন অবস্থান করছে, বাইরে থেকে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যেসব শিক্ষার্থী ছিল মূলত সেই শিক্ষার্থীদের অধিকাংশই মূলত তারা কিন্তু বাইরে বের করতে সক্ষম হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য। আমরা ঠিক সামনের অংশটা যাচ্ছি, অর্থাৎ সচিবালয়ের যে পুরনো যে মন্ত্রিপরিষদ ভবনটি, সেই ভবনের সামনে আমরা 3 তলা থেকে যে চিত্রটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে বাইরের চিত্রটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরা পার্সন ঠিক দেখানোর চেষ্টা করছে যে বাইরে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছে এবং ভুয়া স্লোগান সহ নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই যে ছত্রভঙ্গ করে দিতে, শিক্ষার্থীদের আন্দোলনটি ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সেই বিক্ষোভ কর্মসূচিটি চলছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখনও পর্যন্ত এই সচিবালয়ের 1 নম্বর গেটটি আবার বন্ধ করার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু গেট বরাবর এবং সেনাবাহিনী বরাবরই বাইরে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লাঠি সোঁটা এবং ইট পাটকেল তারা নিক্ষেপ করে যাচ্ছে। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। মূলত শত শত শিক্ষার্থী যারা আন্দোলনে সমবেত হয়েছিল এখানে, তারা সবাই অবস্থান করছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা, বিক্ষোভরত শিক্ষার্থীরা এখন আরও তারা শক্তি অর্জন করার চেষ্টা করছে। বাইরে একটি গাড়ি ভাঙচুর করছে শিক্ষার্থীরা, বাইরে যেটি সচিবালয়ের সামনে অর্থাৎ ওসমানী মিলনায়তনের সামনে একটি দাঁড়িয়ে থাকা গাড়ি, সেখানে ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখছি গেটের সামনেও এখন আবার অসংখ্য শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে এবং গেট ধাক্কা দিয়ে গেটটি আবার ভাঙার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এটা বড় কিনা দেখেন, এটা তো বড় নাকি? সচিবালয়ের ভিতরে সেনাবাহিনী রয়েছে এবং সচিবালয়ের ভিতর থেকে সেনাবাহিনীর সদস্যরা নানা পরামর্শ করেই তারা আবার হয়তো ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করবে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা এক জায়গায় হয়েছে। এবার সেনাবাহিনীর সদস্যরা বাইরে বের হয়েছে এবং শিক্ষার্থীদের লাঠিচার্জ করছে। সেনাবাহিনীর সদস্যরা একযোগে বাইরে বের হয়ে তারা সেই চেষ্টাটি করছে ছত্রভঙ্গ করে দিতে এবং শিক্ষার্থীরা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, তারা দৌড়ে পালানোর চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিয়ার সেলের ধোঁয়া দেখতে পাচ্ছি, ঠিক সচিবালয়ের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি টিয়ার সেলের ধোঁয়া এবং সাউন্ড গ্রেনেডেরও একই সঙ্গে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেডের শব্দ। সেনাবাহিনীর একজন সদস্য পড়ে গিয়েছে, শিক্ষার্থীদের ছুড়ে মারা কোনো লাঠির আঘাতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি পড়ে গেছেন। সেনাবাহিনীর অনেক সদস্য ঠিক তাকে ধরে আনার চেষ্টা করছে, আহত সেনাবাহিনীর সদস্যকে আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সচিবালয়ের সামনে একদম গেটের কাছে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভরত ছিলেন তারা মূলত এখন আর নেই। পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা মূলত তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে আমরা দেখছি, কিন্তু তারা ঠিক পাশেই বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে আন্দোলনটি করছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এদিকে সেনাবাহিনীর একজন সদস্য মারাত্মক আহত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, তাকে ধরে সচিবালয়ের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা, সেই দৃশ্যটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সচিবালয়ের সামনে
বিক্ষোভরত শিক্ষার্থীরা, আমি আগেই জানিয়েছিলাম, তারা দুপুর থেকে এই বিক্ষোভ এবং আন্দোলনটি চালিয়ে আসছে। সচিবালয়ের গেটে এসে তারা আন্দোলন করছিল। তখন থেকেই সচিবালয়ের সমস্ত গেট সেনাবাহিনী মনে হয় একজন হলেও করছে। সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছে। কোনো দর্শনার্থী বা কোনো কর্মকর্তারা যেমন সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারেননি, একই সঙ্গে কোনো দর্শনার্থী কিংবা কোনো কর্মকর্তারা সচিবালয় থেকে বাইরেও বের হতে পারেনি। আমরা যারা সংবাদকর্মী রয়েছি সচিবালয়ের মধ্যে, তারাও মূলত ভিতরে আটকে ছিলাম। কোনোভাবে বাইরে যাওয়ার চেষ্টা করেও আমরা বাইরে যেতে পারিনি। 5টি গেটেই সচিবালয়ের তখন থেকে বন্ধ ছিল। ঠিক আধা ঘন্টা আগে সেই 1 নম্বর গেটটি, সচিবালয়ের যে প্রধান গেট, এই 1 নম্বর গেটটি ভেঙে শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে প্রবেশ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রবেশ করে। শত শত শিক্ষার্থী তারা প্রবেশ করেই তারা মূলত ভাঙচুর করে যতটা পারা যায়। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহত যে সেনাবাহিনীর সদস্য, তাকে ভিতরে নিয়ে আসা হয়েছে এবং তাকে সেবা শুশ্রূষা করা হচ্ছে। আমরা এটা দূর থেকে লক্ষ্য করছি যে মারাত্মক আহত হয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য তাকে শুশ্রূষা করছেন, বিভিন্নভাবে তাকে শুশ্রূষা করছেন, আমরা সেটি লক্ষ্য করছি। টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড একের পর এক নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরাও এখনও পর্যন্ত বিদ্যুৎ ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে টিয়ার সেল ছুড়ে মারা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু বিদ্যুৎ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা ঠিক উল্টো দিক থেকে আবার বিক্ষোভ করছেন এবং তারা এগিয়ে আসার চেষ্টা করছেন। তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। আমরা যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা সচিবালয়ের সামনে ঠিক 1 নম্বর গেটের সামনেই এই যে টিয়ার সেল নিক্ষেপ করে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে থেকে। আমরা পরপর অনেকগুলো টিয়ার সেল নিক্ষেপ করার কারণে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, আমরাও অনুভব করছি, আমাদের চোখে সেটি আঁচ লাগছে। আমরা টের পাচ্ছি যে সেই টিয়ার সেলের যে ঝাঁজ, সেটি আমরা টের পাচ্ছি। আমরা সেখানেই আমরা যদিও এখনো পর্যন্ত রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আহত হয়েছিলেন, তাকে সেখান থেকেই মূলত তাকে ভিতরে নিয়ে আসা হয়েছে। এখন সচিবালয়ের গেটটি এখন খোলা রয়েছে। এই গেটটি খুলেই মূলত পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে মিলিত হয়ে তারা কিন্তু একযোগে এই বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে তারা মূলত লাঠিচার্জ করেছে, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং একই সঙ্গে অনেকগুলো টিয়ার সেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। আমাদের যেখানে আমরা দাঁড়িয়েছিলাম মূলত সেখানে কোনোভাবেই আর সেখানে অপেক্ষা করার কোনো সুযোগ নেই বলেই মনে হচ্ছে, কারণ টিয়ার সেলের তীব্র ঝাঁজ আমাদের চোখে মুখে এসে পড়ছে, সেটি আমরা অনুভব করছি। এখনো পর্যন্ত দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা খুবই তৎপর যাতে শিক্ষার্থীরা আর কোনোভাবেই সচিবালয়ের সামনে না আসতে পারে এবং সচিবালয়ের গেটের সামনে না আসতে পারে। অনেকগুলো টিয়ার সেল নিক্ষেপ করেছে। টিয়ার সেলের তীব্র ঝাঁজ সচিবালয় সহ পার্শ্ববর্তী পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। আমরা
দেখতে পাচ্ছি সামনে নম্বর গেটের সামনে যে বিক্ষোভটি ছিল শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীরা এখন আর মূলত এখানে নেই। তা জানতে পেরেছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে তারা অবস্থান নিয়েছে এবং বিদ্যুৎ ভবন থেকে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে পর্যন্ত যে পথটি, সেই পথে তারা অবস্থান নিয়ে সেখানে তারা বিক্ষোভ করছে, সেটি আমরা জানতে পেরেছি। আমরা এখন দেখছি যে সচিবালয়ের সামনে আরো পুলিশের আরো সদস্যরা এসে যোগ দিয়েছে। সচিবালয়ের সামনের গেটে দাঁড়িয়ে আছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ থমথমে পরিবেশ এখন বিরাজ করছে। একটু আগেই কিন্তু এই এলাকাটা পুরাটা একটা রণক্ষেত্র বলা চলে, রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি কিন্তু ধাওয়া চলছে। পুলিশ এবং শিক্ষার্থীদের কিন্তু পাল্টা ধাওয়া চলছে। পুলিশ, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ধাওয়া দিতে দিতে আসলে শিক্ষার্থীদের এই এরিয়া থেকে বের করে নিয়ে যাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু এই এলাকাটা একটা রণক্ষেত্র বলা চলে, সেই রণক্ষেত্রের মতো অবস্থা হয়েছিল। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাথে কিন্তু দফায় দফায় কিন্তু শিক্ষার্থীদের একটা সংঘর্ষ হয়েছে। একটু আগে ঘটনাটির সূত্রপাত যেভাবে হয়, এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এরপরে কিন্তু তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরের দিকে প্রবেশ করেন এবং সচিবালয়ের গেট ভেঙে ভেতরের দিকে প্রবেশ করেন এবং এরপরে আমরা যেটা দেখতে পাই যে শিক্ষার্থীরা ভেতরের দিকে প্রবেশ করার শিক্ষার্থীদের ভিতরের দিকে প্রবেশ করেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু শিক্ষার্থীদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে বের করে নিয়ে আসে এবং সচিবালয় থেকে তাদেরকে বের করে নিয়ে যায় এবং পরবর্তীতে বের হওয়ার পরেও শিক্ষার্থীরা আবারও সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সে সময় আমরা দেখতে পারি যে এখানে একটা ব্যাপক সংঘর্ষ তৈরি হয়ে গেছিলো। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বাইরের থেকে লাঠি, সোঁটা, ইট পাটকেল বিভিন্ন জিনিস ভিতরে নিক্ষেপ করছিলেন এবং অপর দিক থেকে পুলিশও কিন্তু বেশ আগ্রাসী ভূমিকায় ছিল। তাদেরকে দেখা গেছে তারা কোনোভাবেই শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন, শিক্ষার্থীদেরকে এই এরিয়া থেকে আসলে বিতাড়িত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে সংঘর্ষে ভিতরে যখন শিক্ষার্থীরা ঢুকে পড়েছিলেন, এই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দেখেছি যে ভেতরে যখন তারা প্রবেশ করে সচিবালয়ের মধ্যে, তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেখানে লাঠিচার্জ করা হয়। আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি, স্মোক গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এবং এরপরে আমরা কিন্তু দেখতে পাই যে শিক্ষার্থীরা বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ভিতরে যখন তারা প্রবেশ করে, মিছিল নিয়ে তারা যখন ভেতরে প্রবেশ করে, সেখানে হঠাৎ করেই সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের উপর লাঠিচার্জ করে এবং এই লাঠিচার্জ করার কারণেই কিন্তু তাদের অনেক শিক্ষার্থীরাই আহত হন। আমরা যেটা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা অনেকেই, এবং তাদের মধ্যে কিন্তু নারী শিক্ষার্থীরাও ছিলেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এলোপাতারে কিন্তু লাঠিচার্জ করা শুরু হয় এবং তাদেরকে অনেকটা জোরপূর্বক আর কি তাদেরকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয়। এরপরে বের হওয়ার পরেও যখন শিক্ষার্থীরা বের হয়ে আসেন, তারপরেও শিক্ষার্থীরা আরও ক্ষেপে যান এবং দেখা যায় যে তারা আরও আগ্রাসী হয়ে যান। পুলিশকেও আগ্রাসী ভূমিকা দেখা যায় এবং দুই পক্ষ মিলিয়ে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করে এবং এরপরেই কিন্তু সংঘর্ষটা মাত্রা ছাড়িয়ে যায় এবং আমরা দেখি যে
আমরা দেখি যে এই সংঘর্ষের ফলে কিন্তু বেশ কয়েকজনই আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের আমরা দেখেছি যে তাদের সহপাঠীরা বন্ধুরা কিন্তু তাদেরকে ক্যারি করে নিয়ে যাচ্ছে সচিবালয়ের সামনের যেই এবং এই সংঘর্ষের ফলে সচিবালয়ের সামনের যেই গেটটি রয়েছে সেই গেটের গ্লাস ভাঙচুর করা হয়েছে। আশেপাশে যেই ব্যানারগুলো ছিল জুলাই অভ্যুত্থানের উপলক্ষে যেই প্রোগ্রামগুলো উপলক্ষে যেই ব্যানারগুলো রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে। পাশে একটি সচিবালয়ের কিছু গাড়ি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনের ওই সাইডটাতে, সেখানে সেই গাড়িটিকে ভাঙচুর করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই সচিবালয়ের যেই এলাকা সেটা কিন্তু অনেকটাই ত্যাগ করেছেন। আমরা দেখছি যে পুলিশ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এই সংঘর্ষে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে একজন সেনাবাহিনীর সদস্য তিনিও কিন্তু আহত হয়েছেন। আমরা দেখেছি যে ধাওয়ার পরেই দেখেছি যে কয়েকজন সেনা সদস্যরা মিলে একজন সদস্য যিনি কিনা আহত হয়েছেন তাকে ক্যারি করে নিয়ে সচিবালয়ের ভিতরে নিয়ে যাচ্ছেন। তো অনেকটাই দুই পক্ষেরই আসলে আহতর ঘটনা ঘটেছে এখানে। তবে শিক্ষার্থীদের আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বেশ কয়েকজনই আহত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে যে সচিবালয়ের গেটের সামনে থেকে সামনে এগিয়ে এই মোড়ে এসে দাঁড়িয়েছি এবং এখানে অনেকটাই এখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বলা চলে। এখন তবে কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ার মধ্যে বেশ বলতে গেলে আধা ঘন্টার মতো কিন্তু এই সংঘর্ষটি কিন্তু চলে। একটু জানিয়ে রাখি যে গতকাল উত্তরা মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, একটি বিমান বিধ্বস্ত হয়েছিল এবং যার কারণে আসলে গতকালকে কিন্তু শোকে মাতম ছিল পুরো দেশ এবং যার কারণে একটি আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল সরকার। তবে চলমান যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা বাতিল হবে কিনা এই নিয়ে অনেক আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রাত 3টার দিকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এইচএসসি পরীক্ষা বাতিল করা হবে এবং এই গড়িমাসিকে এই সিদ্ধান্তটিকে মানে গড়িমাসি দেখে সরকারকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই অভিযোগ তুলে আসলে শিক্ষার্থীরা বলেছেন যে এই জায়গায় আসলে যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেখানে কেন এত দেরি হলো এই সিদ্ধান্ত নিতে। যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিলেন তারা আসলে গতকালকে সারাদিন এই শোকের মধ্যে ছিল, যেমনটা ছিল সারা দেশের মানুষ। এই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাবাব। মূলত বাহিরের যে পরিস্থিতি সেটি আমরা বেশ কিছুক্ষণ ধরেই আমরা জানাচ্ছিলাম। আমি সচিবালয়ের ভিতরে রয়েছি, ভিতর থেকে যে দৃশ্যগুলো এতক্ষণ দেখেছি, যে অবস্থাটি দেখেছি, বিক্ষোভের যে অবস্থাটি দেখেছি সেটি মূলত জানাচ্ছিলাম। এই মুহূর্তের অবস্থা যদি একটু বলি, এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে যারা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদেরকে মূলত ছত্রভঙ্গ করে দিয়েছে। বেশ কিছু টিয়ার সেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা যতদূর জেনেছি, যেটা কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম, যে সেই সব শিক্ষার্থীরা এখন কিন্তু একটি অংশ জিপিওর দিকে অর্থাৎ গুলিস্তানের দিকে চলে গেছে এবং আরেকটি অংশ বিদ্যুৎ ভবন থেকে, সচিবালয়ের ডান পাশে বিদ্যুৎ ভবন থেকে তারা শিক্ষা মানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিকে তারা অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছিলেন। এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি, সচিবালয়ের সামনে একটি থমথমে পরিবেশ দেখতে পাচ্ছি এবং মাত্রই দীর্ঘ সময় বন্ধ থাকার পরে মাত্রই যানবাহন, 2-4টি যানবাহন চলতে শুরু করেছে এবং বিপুল সংখ্যক পুলিশ এখনও পর্যন্ত সচিবালয়ের সামনে রয়েছে, যারা এতক্ষণ লাঠিচার্জ করে টিয়ার গ্যাস নিক্ষেপের মধ্য দিয়ে এই বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করেছে। তার পরপরই কিন্তু তারা সচিবালয়ের গেটের সামনে এবং সচিবালয়ের ভিতরে বিপুল সংখ্যক পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু এখন অবস্থান নিয়েছে এবং সচিবালয়ের গেটটিও খোলা রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমি যদি একটু জানিয়ে দিতে চাই আরেকবার যে গতকাল একটি হৃদয় বিদারক, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজধানীতে। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরিয়ার মধ্যে
কলেজের একটি ভবনের উপরে মূলত বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই সবাই স্তব্ধ হয়ে গেছে, সবাই নির্বাক হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে অর্থাৎ 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যবধানে আমরা জানতে পেরেছি সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং আমরা সেই সংখ্যাটি দেখেছিলাম। প্রথমত 18 জনের মৃত্যু হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়, যেটি এখন বাড়তে বাড়তে আজকে পর্যন্ত আমরা 31 জন নিহতের ঘটনা দেখতে পাচ্ছি, অর্থাৎ 31 জন উন্নীত হয়েছে। কিন্তু ওই মাইলস্টোন যে শিক্ষা প্রতিষ্ঠানটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি হচ্ছে সেখানে আরও অনেক বেশি শিক্ষার্থীরা নিহত হয়েছে। এই সংখ্যাটি গোপন করা হচ্ছে। মূলত কেন গোপন করা হচ্ছে প্রকৃত সংখ্যাটি জানানোর দাবিতে মূলত তারা গতকাল থেকেই বিক্ষোভ করছে এবং আজকে সকালেও মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভটি হয়েছে। আজকে সচিবালয়ের সামনে এই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেই দাবিটি মূলত বিক্ষোভ করছিলেন যে আমাদেরকে নিহতের প্রকৃত সংখ্যা জানাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আজকে রাষ্ট্রীয় শোক চলছে মাইলস্টোন কলেজ, এই স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক চলছে। এই দিনে এইচএসসি এবং সমমান যে পরীক্ষাটি ছিল সেটি গতকাল বিকেল পর্যন্ত সেটি স্থগিত করা হয়নি। গভীর রাতে রাত 3টার দিকে সেটি সরকারিভাবে সেটি স্থগিত করা হয়। এটি ছিল বিক্ষোভের আরেকটি বড় কারণ। তাদের দাবি ছিল যে এটি প্রশাসন ব্যর্থ হয়েছে, যথাসময়ে এই পরীক্ষাটি স্থগিত না করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে না জানার কারণে, এই তথ্যটি না জানার কারণে অনেক পরীক্ষার হলে এইচএসসি সমমান পরীক্ষা যারা অংশ নিচ্ছে সেই সব শিক্ষার্থীরা তারা কিন্তু চলে গিয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। এটি তাদেরকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে এবং তাদের দাবি হচ্ছে যে কেন এই শিক্ষা প্রশাসন এই জিনিসটি যথাসময়ে জানাতে, এই ঘোষণাটি যথাসময়ে দিতে ব্যর্থ হয়েছে, যেজন্য তারা শিক্ষা উপদেষ্টা যিনি সিআর আবরার যিনি রয়েছেন তার পদত্যাগ দাবি করে সেই দুপুর থেকে তারা মূলত সচিবালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচিটি দেখাচ্ছিলেন, আন্দোলন করছিলেন। এর পরপরই তারা বলছেন যে ঠিক মাইলস্টোন শিক্ষার্থীদের দাবির সঙ্গে এক করে তারা দাবি করছেন যে যারা নিহত হয়েছে তাদের প্রকৃত সংখ্যাটি প্রকাশ করতে হবে, আহতদের প্রকৃত সংখ্যাটি প্রকাশ করতে হবে, তাদের যথাযথ চিকিৎসা দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এরকম 6টি মূল দাবি নিয়ে মূলত যে বিক্ষোভটি শুরু হয়েছে সেই বিক্ষোভটি এক পর্যায়ে এখানে আরও তীব্র হয়ে ওঠে এবং সচিবালয়ের সব গেটগুলো বন্ধ ছিল। বন্ধ থাকার পরে একটি পর্যায়ে কিছুক্ষণ আগে সেই গেটটি ভেঙে বিক্ষোভরত শিক্ষার্থীরা সেই গেট ভেঙে, অর্থাৎ সচিবালয়ের যে প্রধান গেট 1 নম্বর গেট, সেই গেটটি ভেঙে তারা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে তাদের মধ্য দিয়ে তারা মূলত শত শত শিক্ষার্থী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে এবং ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা ঢুকে পড়ে এবং এরপর থেকে তারা সামনে যত যানবাহন ছিল সেগুলো তারা ভাঙচুর করেছে এবং বিভিন্নভাবে ঢিল এবং ইট পার্টিকেল এরা আমরা 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 শুনতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এইখানের পরিস্থিতি জানাচ্ছিলাম সচিবালয়ের সামনে মূলত এখন একটি থমথম অবস্থা, যানবাহন চলছে। আমরা কাল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমানের যিনি পাইলট ছিলেন সেই পাইলট নিহত হয়েছে সেটা আমরা সবাই জানি। তার জানাজা হচ্ছে রাজশাহীতে, তার নিজের বাড়ি। সেখান থেকে আমাদের সহকর্মী রানা জানাচ্ছেন বিস্তারিত। সেনানিবাসে আনা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তার যে বাড়ি রয়েছে উপশহরের 3 নম্বর সেক্টরে, সেই বাড়িতে তার মরদেহ নেওয়া হয় এবং তার বাড়ির সামনে প্রচণ্ড ভিড়ের কারণে সেখানে আসলে তার মরদেহ সাধারণ মানুষ দেখতে পাননি। এরপরে তার মরদেহ অ্যাম্বুলেন্স যোগে জেলা স্মৃতি মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে আনা হয় এবং সেখানে আনার পর বেশ কিছুক্ষণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সাধারণ মানুষ শেষবারের মতো তার মুখ দেখেছেন এবং এরপর 4:30টার কিছুটা আগে তার জানাজা অনুষ্ঠিত হলো এবং তার জানাজার নামাজ শেষে এই মুহূর্তে তার বন্ধু বান্ধব, স্বজন এবং স্থানীয়রা রয়েছেন, তারা তাকে শেষবারের মতো দেখছেন এবং সেনাবাহিনীর সদস্য, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে শৃঙ্খলার মধ্য দিয়ে শেষবারের মতো তৌকিরের মরদেহ দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেনা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে সাধারণ মানুষের দেখা শেষ হলে তার মরদেহ ছপুরা গোরস্থানে নিয়ে যাওয়া হবে এবং ছপুরা গোরস্থানে সেখানে তাকে সমাহিত করা হবে। জানিয়ে রাখি যে
গতকাল এই দুর্ঘটনার পরপরই তার বাবা মা বোনকে রাজশাহী থেকে বিশেষ বিমানের মাধ্যমে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের সদস্যরা সন্ধ্যার পর জানতে পারেন যে তৌকির মারা গেছেন এবং সেখানে তারা তার পরে তার মরদেহের সাথে ছিলেন এবং আজকে বেলা 12টার দিকে তার ময়নাতদন্তের পর কুর্মিটোলা বিমানবন্দরের যে ঘাঁটি রয়েছে সেই প্যারেড গ্রাউন্ডে প্রথম জানাজা হয় এবং প্রথম জানাজার শেষে তাকে রাজশাহীতে আনা হয় এবং রাজশাহীতে আনার পর মানুষের যে প্রচণ্ড ভিড় সেটি উপেক্ষা করে তাকে জেলা স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয় এবং সেখানে কিছুক্ষণ আগে জানাজার নামাজ শেষ হয় এবং জানাজার নামাজে এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন, পরিবার স্বজনরা রয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন এবং সকলে তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তারা বলেছেন যে এই উজ্জ্বল সম্ভাবনাময় যে বৈমানিক তার জন্য দোয়া করার জন্য। এবং একটু জানিয়ে রাখি যে এই বৈমানিকের জন্য রাজশাহী এবং পাশের জেলা যে চাঁপাইনবাবগঞ্জ সেখানে কিন্তু শোকের আবহ এবং পুরো এই দুই জেলা জুড়েই কিন্তু শোকের ছায়া। তৌকিরের জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, সেখানে তার আত্মীয় স্বজন তেমন একটা থাকেন না, সে কারণে সেখানে সমাহিত না করে তাকে রাজশাহীর ছপুরা গোরস্থানে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার এবং সেই সিদ্ধান্ত অনুসারেই এখন এখানে জানাজা শেষে তাকে ছপুরা গোরস্থানে নেওয়া হবে। আর এই জানাজায় তৌকির তার পরিবারের সদস্যরা যেমন অংশ নিয়েছিলেন তেমন অংশ নিয়েছিলেন তার বন্ধু বান্ধবরা, স্বজনরা, স্থানীয়রা, এলাকাবাসীরা এবং আমরা একই সাথে দেখেছি যে রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহীর পুলিশ কমিশনার সহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই জানাজায় অংশ নিয়েছিলেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন, এলাকাবাসী অংশ নিয়েছিলেন এবং সকলেই এই নিহতের জন্য আসলে দোয়া চেয়েছেন এবং তারা বলেছেন তার কোনো ভুল ত্রুটি থাকলে সকলকে ক্ষমা করে দেওয়ার যে আহ্বান সেটি জানিয়েছেন। এবং আমরা এখন যেটি দেখছি যে এই জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে মরদেহ ছপুরা গোরস্থানে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা তাকে দাফনে সহায়তা করবেন এবং দাফনের থাকবেন সেই মানুষজনও আসলে গোরস্থানে যাচ্ছেন। এবং এই ছিল রাজশাহী জেলা স্টেডিয়াম থেকে জানাজার সর্বশেষ খবর। রাজশাহীতে ফ্লাইট পাইলট তৌকিরের জানাজা অনুষ্ঠিত হয়েছে, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা। এর আগে আমরা সচিবালয় থেকে আমাদের সহকর্মী প্রসূন আশিস যোগ দিয়েছিলেন সচিবালয়ের ভিতর থেকে এবং বাইরে থেকে শাবাব ওয়াসি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে যে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে তার সর্বশেষ তথ্য। আমরা এবার আন্তর্জাতিক খবরে যাব। গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান ফ্রান্স, ব্রিটেন সহ 28 দেশের। ইসরায়েলের প্রত্যাখ্যান, একদিনে আরও 60 জন নিহত। ইয়েমেনের হুদেইদা বন্দরেও বিমান হামলা। সিরিয়া সীমান্তে ঘাঁটি গেড়েছে ইসরায়েলি বাহিনী। দামেস্কে তেল আবিবের বোমা বর্ষণে হতবাক ট্রাম্প। নিরাপদ আশ্রয়ের খোঁজে বেদুইনরা। পশ্চিমা হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তেহরানের। জবাবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে চীন রাশিয়ার আলোচনা। এবং ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পেতে পাকিস্তানের অভিনব প্রতারণা। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া নথি বানিয়ে ভিসা নেয়ার অভিযোগ। টেলিগ্রাফের প্রতিবেদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরই মধ্যে গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জন ফিলিস্তিনির। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস, তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। টাইফুন উইফার প্রভাবে ভিয়েতনামে বন্যা, দাবানলে পুড়ছে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। সিরিয়ায় ইসরায়েলি বোমাবর্ষণে হতবাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার একথা জানালেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে সিরিয়ার সীমানায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরমাণু কর্মসূচি ইরানি বিজ্ঞানীদের অর্জন বলে মন্তব্য করেন তিনি। আরাকচির বার্তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইউক্রেনের সামরিক শিল্প ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর দাবি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে মিসাইল ও ড্রোন। কিয়েভে রাত ভোর হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত হয়েছেন 15 জন। পাল্টা প্রতিক্রিয়ায় শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওইদিকে শান্তির বার্তা দিলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে স্পষ্ট জানিয়েছে রাশিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।